আমার সঙ্গে রয়েছেন ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, এবং আমার সঙ্গে রয়েছেন আল জাজিরার সাবেক সাংবাদিক সুমি খান। সুমি খান প্রায় দীর্ঘ 3 বছরেরও বেশি সময় আল জাজিরাতে কাজ করেছেন এবং তাদের নীতির সঙ্গে না মেলার কারণে তিনি ছেড়ে দিয়েছিলেন, সেগুলি আমরা জানবো আজকে। কিন্তু আমি আজকে ফোকাস করতে চাই, আপনারা অনেকেই জানেন যে আল জাজিরা একটি প্রতিবেদন প্রকাশ করেছে অনুসন্ধানী সাংবাদিকতার নামে। আমি একটু সাদ্দামের প্রতিক্রিয়া প্রথমে একটু শুনবো যে ছাত্রলীগ সম্পর্কে অনেকগুলো বিষয় আল জাজিরাতে উত্থাপন করা হয়েছে, বিবেচিত করা হয়েছিল, সেই সম্পর্কে আপনাদের মন্তব্যটি কি, এবং তারপরে আমি সুমি খানের কাছে যাব, কারণ আপনি দীর্ঘ সময় আল জাজিরাতে কাজ করেছেন, সেখানে আপনার অভিজ্ঞতাটা একটু জানবো। প্রথমে একটু ছোট্ট করে জানবো সাদ্দামের কাছে। সাদ্দাম, আরো একবার স্বাগত জানাই যে বিবিসি এবং আল জাজিরায় আপনাদের সম্পর্কে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের অভিমত কি? ধন্যবাদ। আজকে বাংলাদেশ ছাত্রলীগের একটি কর্মসূচি চলমান আছে, মাইলস্টোনে নিহত শিশুদের স্মরণে আমাদের শোক সংহতি কর্মসূচি রয়েছে। আমি সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং আজকে আল জাজিরার যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে, প্রথম কথা হচ্ছে এটি নতুন কিছু নয়। এতদিন ধরে বাংলাদেশে খণ্ডিত বিখণ্ডিত ভাবে কিংবা বিকৃত করে এডিট করে যেটি করার চেষ্টা করা হচ্ছিল কি সরকারি প্রোপাগান্ডা কৌশলের অংশ হিসেবে, সেটি আজকে আল জাজিরা সেটি করেছে। এবং বাংলাদেশ ছাত্রলীগের বিষয়টি যদি বলি, তাহলে ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের কাজ ছাত্রদের সমস্যার সমাধান করে 11 জুলাই সেটি হয়েছে। এরপরে বাংলাদেশ ছাত্রলীগ চেষ্টা করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন পরিবেশটি ভালো থাকে, শান্তিপূর্ণ থাকে। প্রথমবারের মতো 15 জুলাই ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ ঘটানো হলো এবং সেটি তারা ঘটিয়েছে, এবং সেটি আজকে যারা এই ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত তাদের জবানবন্দিতে প্রমাণিত হয়েছে। এবং আওয়ামী লীগ সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ সহ প্রত্যেকটি ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠন, গণসংগঠনকে তিনি নির্দেশনা দিয়েছেন। প্রত্যেকটি মুহূর্তে তিনি একেবারে সরাসরি নির্দেশনা, নেতাকর্মীদের সঙ্গে সার্বিক যোগাযোগের মাধ্যমে যে নির্দেশনা দিয়েছেন, শিক্ষার্থীদের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন, এবং সমস্ত ধরনের সহিংসতা যেন এড়ানো যায়, এমনকি তারা যদি কোনো ধরনের পরিস্থিতি তৈরি করে সেই পরিস্থিতিগুলোতেও যেন কেউ সেই পাতা ফাঁদে কেউ যেন পা না দেয়, সে ব্যাপারেই কিন্তু এই শেখ হাসিনা সরকার নির্দেশনা দিয়েছে এবং বাংলাদেশ ছাত্রলীগ সেটি বাস্তবায়ন করেছে। এবং বাংলাদেশ ছাত্রলীগ তার এই জুলাই আগস্টের পুরো সময়টুকু প্রথম ছাত্র দাবি পূরণ করেছে, দ্বিতীয় বিষয়ে শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছে, তৃতীয় বিষয়ে নিজেদের সাংগঠনিক প্রায়োরিটির চেয়ে শিক্ষার্থীদের সেফটিকে গুরুত্ব দিয়ে সেটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত এবং প্রক্রিয়া অবলম্বন করেছে। এবং পরবর্তীতে আমি শেষ করছি, যেটা আরেকটি বিষয়, সেটা হচ্ছে দেখুন আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ এই পুরো জুলাই আগস্টের সময় জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন সুন্দর থাকে, মানুষের জীবনের নিরাপত্তা যেন নিশ্চিত থাকে, যে কারণে যখন কারফিউ দেওয়া হয়েছে তখন কিন্তু আপনি দেখবেন যে তারা এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীগুলো আমাদের কি পয়েন্ট ইনস্টলেশন থেকে শুরু করে পুলিশ, শিক্ষা প্রতিষ্ঠান, বিটিভি ভবন থেকে শুরু করে মেট্রো স্টেশন থেকে শুরু করে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর থেকে শুরু করে ব্যাপক পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে, ভাঙচুর চালিয়েছে। বিপরীতে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার চেষ্টা করেছে। এবং আপনি আগস্টের প্রথম থেকে 1 থেকে 5 তারিখের মধ্যে আপনি দেখবেন যে আওয়ামী লীগের কর্মসূচি কতবার পরিবর্তন করা হয়েছে, এবং শুধুমাত্র এটি শেখ হাসিনা সরকারের যে কমিটমেন্ট ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কমিটমেন্ট ছিল সব ধরনের সহিংসতা এড়ানো, কোন ধরনের উস্কানিমূলক পরিবেশ পরিস্থিতি তৈরি না করা, জনগণের নিরাপত্তার বিষয়টিকে প্রায়োরিটি দেওয়া, সেটি শেখ হাসিনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার চেষ্টা করে। আপনার কাছে আরো অনেকগুলো প্রশ্ন আমার আছে, কারণ আমরা দেখেছিলাম যে শিক্ষার্থীদের গায়ে আপনারা, শিক্ষার্থীদের সঙ্গে আপনারা মারপিট করেছেন, কেন এই বিষয়গুলো আসলো আমি আসবো আপনার কাছে। কিন্তু সুমি খান, আপনি তো দীর্ঘদিন আল জাজিরাতে কাজ করেছেন, সেখানে আপনাদের অভিজ্ঞতা কি, আর যে প্রতিবেদনটা দেখলেন সেটি সম্পর্কে বা আপনার মন্তব্য কি? হ্যাঁ, ধন্যবাদ সুলতানা, ধন্যবাদ সাদ্দাম এখানে এসেছেন, আর হচ্ছে গিয়ে যারা দেখছেন তাদেরকে আমি শুভেচ্ছা শুভকামনা জানাই। আমরা সুলতানা, আপনারও দীর্ঘদিনের গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা, আমারও, এবং আমরা ক্রাইম রিপোর্টিং এ আমরা যারা কাজ করেছি, আমরা আসলে গণমাধ্যমের অনেক চিত্র, অপরাধ, ঘটে যাওয়া ঘটমান অপরাধ এবং বানানো অপরাধ, এই বিষয়গুলোর সঙ্গে আমরা আসলে খুবই পরিচিত। আন্তর্জাতিক গণমাধ্যমে যুক্ত হবার পর আমি দেখলাম যে আসলে আন্তর্জাতিক গণমাধ্যম কিভাবে আমরা যাকে মিসলিডিং বলি, আপনিও গণমাধ্যম গণযোগাযোগ ও সাংবাদিকতার ছাত্রী, আমিও তাই, তো আমাদের পাঠ্যপুস্তকের বাইরেও বাস্তব অভিজ্ঞতাতে আমরা দেখেছি সেটা। আল জাজিরা সেটা বারবার করছে, আগেও করেছে।
আমার যেদিন গণজাগরণ মঞ্চে আপনার প্রথম আমার রিপোর্ট আল জাজিরায় হলো 13 সালে, যখন হচ্ছে গিয়ে আপনার তাহরির স্কোয়ারের সাথে কম্পেয়ার করে গণজাগরণ মঞ্চকে নিয়ে সেই স্টোরি যখন প্রথম ছাপা হলো, আমার মনে আছে, আমি সেই স্ক্রিনশট রাখিনি বটে, আমি জানি না ওদের ওখানে এখনো আর্কাইভে আছে কিনা, যে একজন ব্রিটিশ সাংবাদিক, প্রবীণ সাংবাদিক মন্তব্য করেছিলেন যে এতদিন পর আল জাজিরাকে আমরা প্রফেশনাল জায়গায় দেখতে পাচ্ছি, সত্যিকার মানুষের গণ আন্দোলন যেটা, সেটা নিয়ে একটা তথ্যভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন তুলে ধরা হলো। এটা ওনার অবজারভেশন। এরপরে ধারাবাহিকভাবে যখন যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে হলো, আমি ছোট করে কয়েকটা উদাহরণ বলি, যে আমাকে ওনারা বলছিলেন, আল জাজিরা থেকে বলা হচ্ছিল, আল জাজিরাতে পাকিস্তানি বা আরব দেশগুলোর কিছু সাংবাদিক থাকে, আপনি দীর্ঘদিন থেকে আন্তর্জাতিক গণমাধ্যম এবং আমরা যুদ্ধাপরাধী মামলার সময় আমরা দেখেছি বিবিসির রিপোর্ট, যখন গোলাম আজমের ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে বা এদের যুদ্ধাপরাধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন 71-এর ঘাতকদের বিচার হচ্ছে, আমরা দেখেছি জামাতের মিছিলকে ওরা বলছে ইসলামীরা প্রতিবাদ করছে, ইসলামিস্টরা। এবং বিবিসি জেলখানার সামনে আমরা এতগুলো গণমাধ্যম আছি, মুক্তিযোদ্ধাদের পরিবার আছে, সেক্টর কমান্ডাররা আছে, তাদেরকে বাদ দিয়ে বিবিসি কিন্তু নিউজ করেছে ওদের দাবিটা। আমাকে আল জাজিরা থেকে বলা হয়েছে ইউ প্লিজ গো ahead with the report, প্লিজ send us, যে এটা ইসলামিস্টদের বিরুদ্ধে, হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে এবং মুসলিমদের বিরুদ্ধে তোমার সরকার একটা হত্যাযজ্ঞ চালাচ্ছে। হ্যাঁ, বিচার প্রক্রিয়া, নো, নট এট অল, এটা জুডিশিয়ারি প্রসেস। মানে যুদ্ধাপরাধীদের যে বিচার চলছিল সেটাকে আল জাজিরা আপনাকে অ্যাসাইন করেছে যে মুসলিমদের বিরুদ্ধে একটা ট্রায়াল চলছে, এই তো? এটা যেন আমি করি। আমি যখন ওদেরকে বললাম যে এটা একটা বিচার প্রক্রিয়া, দিস ইজ আ জুডিশিয়ারি প্রসেস, দিস ইজ নট any political issue or political any conflict or anything else. This is এটা একটা ইতিহাস, এটা একটা গণহত্যা, এখানে জেনোসাইড হয়েছে, এখানে হচ্ছে গ্যাং রেপ হয়েছে, এখানে পরিকল্পিতভাবে এথনিক ক্লিনজিং এর কনস্পিরেসি হয়েছে, সেগুলোর পাকিস্তান গভর্নমেন্টের গ্যাজেট আছে, গোলাম আজমকে দায়িত্ব দেওয়া হচ্ছে, রাজাকার বাহিনী, আলবদর বাহিনী তৈরি করা হচ্ছে, এবং সেগুলো, এবং এটা কোর্ট 1973 অ্যাক্ট অনুযায়ী একটা আদালত গঠন করা হয়েছে, দিস ইজ এ ট্রাইব্যুনাল। তখন আমাকে আল জাজিরা একটা লাইনে আমি শেষ করে দিই এই কথাটা, এই ইস্যুটা বললেন যে ওকে ফাইন, ইউ গো হেড, তুমি একটা কাজ করো, তুমি কোর্টের সামনে যারা পথিক আছে যাচ্ছে ওদের তুমি ইন্টারভিউ করো। আমি তখন করলাম, যারা টুপি দাঁড়িয়ে আছেন একেবারে ধর্মীয় পোশাকধারী, তাদের আমি যাকেই নিচ্ছি এবং সঙ্গে সঙ্গে ওরা দেখছে লাইভে, প্রত্যেকে বলছে এদের প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসি হওয়া উচিত, এরা এতটাই অপরাধ করেছে। তখন আল জাজিরা দেখছে একজনও তো ওদের পক্ষে আসছে না, তখন আবার আমাকে বললো, বেটার ইউ ডু 4 ইন্টারভিউ হু উইল সে দ্যাট ইয়েস গভর্নমেন্ট ইজ ডুইং good for us, and other 4 will say that yes, this is not actually judicial. আমি যে ওকে ফাইন, জামাত হোক বা যুদ্ধাপরাধীদের পক্ষে 4 জন, তোমরা এটা চাইছো, বাট যেটা সত্যি সেটাই সত্যি, আমি সেটা করেছি, এটা এখনো আছে। ও তারপরে আপনি ছেড়ে দিলেন কেন? ও যেদিন এই যে ফেব্রুয়ারি 13-তে ওটা যখন আমি দেখলাম যে ওরা কোনো উত্তর দিচ্ছে না এবং গণমাধ্যম ওদের পুরো মিডিয়া টিমটাকে ওরা চেঞ্জ করে নতুন মিডিয়া টিম নিয়েছে, মানে কতটা টাকা, কত বড় ফান্ড আল জাজিরা পেলে সেখানকার হেড অফ নিউজ থেকে শুরু করে দায়িত্বশীল পদে প্রফেশনাল সাংবাদিকদেরকে ওরা সাথে সাথে ছাঁটাই করে দিয়ে ওদের মতো করে ওরা লোক নিল, কিন্তু আমাকে কিছু বললো না। আমারটা কন্ট্রাক্ট ভিত্তিক ছিল না, আল জাজিরা সাইন করেছে, আমাকে বলেছে আমরা চাই তুমি খুবই আমার কাজ সম্পর্কে ওরা যথেষ্ট ওয়াকিবহাল ছিল এবং ওদের কনফিডেন্ট ছিল, ওরা মনে করেছে যে ওরা যা চাবে আমি তার চেয়ে হয়তো বা বেশি দিতে পারবো, এবং সেটা আমি দিয়েছি, কিন্তু ওদের কথা মতো চলিনি এবং আমি অনেক ক্ষেত্রে দেখছি ওরা মিসলিড করছে। আমি যখন দেখছি আমি যেটা দিচ্ছি, আমি যেটা করছি, সেটাকে যখন ওরা বিকৃত ভাবে অপরাধীদের ঘাতকদের পক্ষে উপস্থাপন করছে, যেটা ধর্মের নামে, যেটা না,
ধর্ম একটা পবিত্র বিষয়, ধর্ম প্রত্যেকের পবিত্র বিশ্বাসের জায়গা। ধর্ম নিয়ে বেচা কেনা পাকিস্তানের পক্ষে বলুন বা আমেরিকার পক্ষে বলুন বা চায়নার পক্ষে বলুন, ৭১ যারা বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি, স্বাধীন বাংলাদেশকে ৭২ সালেও যারা স্বীকৃতি দেয়নি, তাদের পক্ষে যখন একটানা নিউজগুলো চলে যাচ্ছে, আমি নীতিগতভাবে তো আমি জবলেস ছিলাম, আমার আর কোনো চাকরি ছিল না, আর কোনো জীবিকাও ছিল না, কিন্তু আমি আমার নীতিগতভাবে আমার নৈতিক দায়িত্ব থেকে আমি কিন্তু চাকরিটা ছেড়ে দিয়েছি, কারণ অন্যায়ের সাথে মিথ্যার সাথে তো আমি কাজ করতে পারবো না, বিশেষ করে আমার স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে। সুমি খান, আমাকে যদি একটু বলেন, আচ্ছা আপনি যেটা বলছিলেন ভেরি ইন্টারেস্টিং। দেখুন, আপনি মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে, আল জাজিরার মতো চাকরি আপনি ছেড়ে দিলেন, তারপরে তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তবু আপনি কেন আর চাকরি কোনো পেলেন না? আওয়ামী লীগ কেন আপনাকে কোনো পৃষ্ঠপোষকতা করলো না? মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ তো। সুলতানা, আমি একটা প্রশ্ন করি আপনাকে, আপনি ভীষণ খুবই প্রফেশনাল, সৎ সাংবাদিকতা দিয়ে পুরো প্রতিষ্ঠিত এবং দেশের লিডিং মিডিয়াতে কাজ করা, আমরা কি কখনো পৃষ্ঠপোষকতা চেয়েছি? নিশ্চয়ই না। আমরা নিজেদের যোগ্যতা, নিজেদের মেধার কাজ করেছি। স্বাধীনতার কথা, যুদ্ধাপরাধীদের কথা বললেই আমাকে তো থাকতে দেননি। 11 সালে আমি 13তে, আমি 11-র পরে আমি হচ্ছে গিয়ে আল জাজিরায় কাজ করেছি। আমি 2002 থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করা শুরু করেছি। আমি বাংলাদেশের সাংবাদিকতা আমার 93 থেকে ভোরের কাগজের সাথে শুরু। আমাকে চাকরি করতে দেওয়া হয় না, আমার অ্যাপয়েন্টমেন্ট হয়। কেন আমাদের আজকে সাদ্দাম তো আমাদের ছোট ভাই, স্নেহের ছোট ভাই, কিন্তু ও চোখের সামনে দেখেছে। সাদ্দামের সঙ্গে আমার দেখা হয়েছে জুলাইয়ের শেষে, যখন আজকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী করছে, শেখ হাসিনা যদি খুনই করবেন, খুন করারই অর্ডার দেবেন, উনি কেন ছাত্র নেতাদের সবাইকে জাসদ অফিসে বা ওদেরকে সিদ্ধান্ত দিয়েছে, আমিনুল ইসলাম থেকে শুরু করে যে পান্না ভাইকে মেরে ফেলা হলো, সাবেক ছাত্র নেতা, তাদেরকে বসিয়েছিল ছাত্রদের সাথে কথা বলতে যে ওরা আসলে কি চায়। এবং আরেকটা লাইন সুলতানা, আমাকে একটা লাইন যদি আপনাকে আমি একটু মনে করিয়ে দিই, রায় যেদিন হচ্ছে এই মামলার কোটা ভিত্তিক যেটা রায়, আমি পুরো রায়টা শুনেছি, আমরা সুপ্রিম কোর্টে, আমরা সেই দিনের বিচার প্রক্রিয়াটা দেখেছি, রায় শুনেছি। যে আমি আপনার আগের টক শোতেও বলেছিলাম যে যেখানে ব্যারিস্টার সারা হোসেন থেকে শুরু করে বিএনপি, আওয়ামী লীগ এবং জামাতের সবগুলো আইনজীবী, তাজুলও ছিলেন, তাহলে সেই কোটার বিষয়টাই তো ভিত্তিহীন। তারা আজকে এই যে ষড়যন্ত্রমূলক ভাবে আল জাজিরা করছে, এই যে এতদিন আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি 7-এর পর, আমি 2002-তে অ্যারেস্ট হয়েছি, আমি 2004-এ অ্যাটাক হয়েছি, ওদের তো সবাই জানতো। গণমাধ্যম যাদের হাতে দিয়েছিলেন, সেখানে বঙ্গবন্ধুর খুনিরা নেতৃত্ব দিয়েছে আমাদের বিএফইউ যেতে, সাংবাদিক ইউনিয়নকে। সাংবাদিক ইউনিয়ন যদি জামাতের নিয়ন্ত্রিত থাকে, আমরা জানি আপনি বাংলাদেশের একমাত্র সাংবাদিক যিনি আমেরিকা থেকে কারেজ ইন জার্নালিজম অ্যাওয়ার্ডটি পেয়েছেন 2002-03 সালের দিকে, আমার যতখানি মনে আছে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন সেটি হচ্ছে, এখানে ধরেন শিবিরের সভাপতি সাদিক কায়েমকে এই আন্দোলনের প্রধান দেখানোর কারণটি কি? এখানে একটা কথা বলি সুলতানা, অপরাধী কিন্তু অপরাধের প্রমাণ রেখেই যায়। সুতরাং ওরা যে অপরাধ করেছে, ওরা যারা জামাত নিজেই স্বীকার করেছে, আপনি নিজেই দেখিয়েছেন, আপনারটাতেও আছে যে আমরা টেলিভিশন, বিটিভিতে হামলা, মেট্রো রেলে হামলা, আল জাজিরা কেন সাদিক কায়েমকে প্রধান হিসেবে দেখালো? আল জাজিরাতে যারা এই নিউজটা করিয়েছে, আপনি জানেন যে আপনার হচ্ছে গিয়ে একালের গোয়েবলস, আমাদের প্রেস সেক্রেটারি শফিক, যে সর্বোচ্চ সুযোগ সুবিধা আপা করে করে শেখ হাসিনার থেকে বা সাবেক প্রধানমন্ত্রী থেকে, আমি তো প্লটও নিতে যাইনি, আমি কখনো সুযোগ সুবিধা, আমি 3টা চ্যানেলের চিফ রিপোর্টার থেকেও তো কখনো কোনো সুযোগ সুবিধা নিতেও যায়নি, ইভেন আমাদের চাকরিতেও থাকতে দেয়নি। তাহলে ওনারা যারা সুযোগ নিয়েছেন, আজকে ওনারা মিথ্যাচার দিয়ে গোয়েবলস, ওনারা পরিকল্পিত ভাবে, তাহলে ওকে কেন, শিবিরকে কেন, এটা যদি ওনারা গণজাগরণ বলেন, তাহলে এটা ওরা নিজেরাই স্বীকার করছে জামাতের পরিকল্পিত, জামাতের ষড়যন্ত্র। এবং আল জাজিরাকে ওরা যেটা দিয়েছে, জুলকারনাইন যা করছেন, জুলকারনাইন ভালো বলতে পারবেন তিনি কেন করছেন। এবং সেটা আদৌ, সারা আপার কথাও আপনি মনে রাখেন যে ব্যারিস্টার সারা হোসেন বারবার বলেছে, আদালতে এগুলো একটাও ধোপে টিকবে না।